এবার আমি নাম বললাম না, পরের সেশনে কিন্তু মাননীয় স্পিকার আমি নাম ধরেই কথা বলবো। এগুলো নাহিদ শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে? শপথ নিয়েছেন না? তাহলে কেন নিয়েছিলেন? এই যে ইতিহাস রেকর্ড এই পার্লামেন্টের। এদিকে আজকে সংসদ অধিবেশনে বিশাল 5টি ঘটনা ঘটে তারেক রহমানের বিরুদ্ধে। বিএনপি এবং জামাতের মধ্যে কথার লড়াই চলে, সংসদে ঝামেলা তৈরি হয়। এই নিয়ে অসংখ্য এমপিরাও দেশ ছাড়তে আজ বাধ্য হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। তার ওই সময়ে কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল। উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল। এটা তো আমাদের কোনো দ্বিমত নাই। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারোগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনটাও ছিল উত্তপ্ত এবং জুলাই সনদ, সংবিধান সংস্কার, গণভোট সহ বেশ কিছু বিষয়ে সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা পাল্টাপাল্টি অভিযোগ করেন। বিএনপির বিরাট প্ল্যান শুরুর আগেই ব্যর্থ, প্রজেক্ট ব্যর্থ, শুরুই করতে পারো না। কি কারণে? জামাত শিবিরের শক্তিশালী প্রচারণার কারণে। জামাত শিবির ওয়াজটক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, বিএনপির নাটকীয়তার বিরুদ্ধে। বিএনপি যে আসলে আওয়ামী লীগের শূন্যস্থান, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির ভোটটাকে চিরস্থায়ীভাবে তাদের কাছে আনতে চাইছে, যখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করে রাখতে। বিএনপি এখন আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করছে। এইটা এখন দেশের প্রত্যেকটা জনগণ, এমনকি সংসদের মধ্যেও কথা হচ্ছে। আজকের সংসদ অধিবেশনে বিশাল 5টি ঘটনা ঘটে সরাসরি বিএনপি সরকারের বিরুদ্ধে। অন্যদিকে জামাতের অসংখ্য এমপিরাও বিপদে পড়েছে সংসদ অধিবেশনে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকের সংসদে অনেক উত্তেজনামূলক কথাবার্তা হয় এবং অনেক ঘটনা ঘটে। সম্পূর্ণ ভিডিও দেখলে সংসদে যা যা হয় এবং এই নিয়ে নাহিদ ইসলাম তার বক্তব্যের মধ্যে অনেক উস্কানিমূলক কথা এবং অনেক রহস্য ফাঁস করে, সেইটাও দেখতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকটি দেখবেন, তাহলে কিন্তু দেশের রাজনীতির অসংখ্য আপডেট দেখতে পারবেন। সরকার দলের সদস্যরা অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়া। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপির নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলেছে, কারণ আমি এখানে শপথ নিয়েছিলাম। তো মাননীয় স্পিকার, সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমাদের সামনে 2টা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া।
যদি আমরা সেই দিকে আগাতাম আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার সেটা সন্দেহ আছে। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম, আমরা শপথ নিয়েছিলাম, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে 2024 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি নিজেই কথা বলেছিলেন। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছেন। এবং সরকার দলের সদস্যরা অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না মাননীয় স্পিকার। এটা ইতিহাস, রেকর্ড এই পার্লামেন্টের, এই লেজিসলেশন সাক্ষী দিবে। আমাদের সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দ বসা ছিলেন, নার পক্ষেও ভোট দেয় নাই, হার পক্ষেও ভোট দেয় নাই। এনসিপির বন্ধুরা হার পক্ষে ভোট দিয়েছে, সত্য কিনা বলতে পারে। এখানে কি লেখা আছে? সাব্যস্ত ঐতিহাসিকভাবে, এই আইনগতভাবে, উভয় পক্ষের স্বীকৃতিভাবে লেখা আছে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন। এই সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত নিম্ন বয়সের সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেল, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণ বীর মুক্তিযুদ্ধে অন্তর্ভুক্ত হইবেন। তার মধ্যে বীরঙ্গনা হয়েছে, নার্স, ডাক্তার, চিকিৎসকদেরকেও বলা হয়েছে। এটার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধার ডেফিনিশন। ইতিহাস সাব্যস্ত হয়ে গিয়েছে, সম্মত হয়েছে। এটা নিয়ে যেন আর কখনো বিতর্ক আমরা না করি জাতীয়ভাবে, এই অনুরোধ থাকলো। বিভক্তি আর চাই না, স্বীকৃত দলিল। মুক্তিযুদ্ধের ডেফিনিশনে কি বলা হয়েছে? 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য ও মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ, যাহার নাম মুক্তিযুদ্ধ, সাব্যস্ত হয়ে গিয়েছে। ফেলে দিলাম মাননীয় স্পিকার, আর কখনো কথা বলার প্রয়োজন নাই। এখন বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমি কথা বলি 1971 থেকে 2026 পর্যন্ত, এগুলো অনেক কথা ঘাটাঘাটনি হবে। অনুরোধ করেছেন আমরা যেন ওদিকে না যাই। আমি বিস্তারিতভাবে বলবো না, সম্মত হয়েছি। কিছু কথা রেকর্ডে না রাখলেই নয়। সেজন্য মানে স্পিকার, আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চাইলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না 1986 সালে, এবং তাদের যে সহযোগী হিসাবে, সহযোদ্ধা বা হামসফর হিসাবে ইলেকশনে যারা গিয়েছিল তাদেরকে আমি কিছু বলতে চাই, এটাও আমার বলা ছিল। এখন আসি মাননীয় স্পিকার, এই সংসদে কথা বলবো বলে ইমোশনাল একটু বক্তৃতা দেই। কতকাল অপেক্ষা করেছি। আমার ক্ষেত্রে সেটা 19 বছর, আপনার ক্ষেত্রে কত বছর জানেন? 19 বছরই হবে। মাঝখানে এই সময়গুলোর মধ্যে কত পানি গড়িয়ে গেছে মাননীয় স্পিকার, কত সংগ্রাম, কত ত্যাগ, কত রক্তদান, গুম, খুন। আমি নিজে গুম হয়ে নির্বাসনে থেকেছি 9.5 বছরের মতো, বিদেশে গিয়ে জেল খেটেছি। আজকে এগুলো নিয়ে আন্ডারমাইনিং করে যারা করে, তারা কেউ কেউ বিদেশে বসে করে, কেউ দেশীয় দোসররা করে কি কারণে? আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যারা আন্ডারমাইনিং করার চেষ্টা করে, তারা বাংলাদেশের এই ছাত্র গণ অভ্যুত্থানের ইতিহাসকেও হয়তো একদিন কলঙ্কিত করবে। এককভাবে কেউ কোনো সংগ্রামে জয়ী হয় নাই। 2024 ছাত্র গণ অভ্যুত্থানের ভিত্তি সোপান একদিনে নির্মিত হয় নাই। আমরা জানি এই গণতান্ত্রিক সংগ্রামে আমরা বলা হয় যে মুক্তির মন্দিরে সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। তারপরে কি আছে মাননীয় স্পিকার? যারা স্বর্গগত তারা আজও জানে যে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। এগুলো সব কবিতা, গান, আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি না। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনটাও ছিল উত্তপ্ত। এবং জুলাই সনদ, সংবিধান সংস্কার, গণভোট সহ বেশ কিছু বিষয়ে সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা পাল্টাপাল্টি অভিযোগ করেন। তবে দেশ গড়তে রাজনৈতিক ঐক্যের উপর জোর দেন সিনিয়র নেতা এবং মন্ত্রীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদের 50 দিনের প্রথম অধিবেশন, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপির বিপরীতে বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন 11 দল ছিল না এই দুইটা বিলের ক্ষেত্রে। আমাদের অধিকার কিন্তু প্রথম অধিবেশন জুড়ে সবার দৃষ্টি ছিল সংসদ কার্যক্রমের উপর। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার কমিশন গঠন সহ বিভিন্ন ইস্যুতে তর্ক বিতর্কে সরব ছিল সব পক্ষ। যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় স্পেস করে দেওয়া দরকার। শেষ দিন শুরুতেই বিরোধী দলের আপত্তির মুখে সংসদে পাশ হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল। সরকারের 2 মাসের যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো, আমি বেসিক জায়গা বলেছি, আমি কোনো কার্ড এগুলো বলিনি। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। বাংলাদেশে আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই, সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল। মধ্যাহ্ন বিরতির আগেই দীর্ঘ বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ স্মরণ করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুগপথ আন্দোলনের স্মৃতি, তবে সমালোচনা করেন জুলাই সনদ ও সংবিধান সংস্কার কমিশন বাস্তবায়ন ইস্যুতে। জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে এবং সেই চিন্তার প্রতিফলন যে বক্তব্য যদি আসে, আমরা তো আশ্চর্য হওয়ার মতো কিছু মনে করি না। ঐক্যের সুর ছিল সরকার বিরোধী চিফ হুইপ নুরুল ইসলাম মনির বক্তব্যেও। আমরা এই গণতন্ত্রকে কত দূর নিয়ে যেতে চাই? আমরা এই গণতন্ত্রকে এইখানে শেষ করতে চাই, না 5 বছর টানতে চাই, এরপরেও টানতে চাই? আমরা ওই চেয়ারে বসে আছেন, কালকে এখানে তো বসতে পারি, আমরা ওইখানেও বসতে পারি, কিন্তু আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেবো যে সুযোগে আরেকজন এসে এখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? সংসদীয় বিতর্কে জামাতের নজিরবিহীন বিজয়, বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে জামাত জোট। দর্শক, সংসদের প্রথম অধিবেশন প্রায় শেষ। এখানে অনেক কিছুতে বিতর্ক হয়েছে, সে বিতর্কের ফলাফল ঘোষণার সময় এসেছে। একথা যদি বলি, জামাতের ইতিহাসে এত বড় বিজয় এবং সংসদীয় বিতর্কে বিরোধী দল এইভাবে জেতে, এরকম কোনো এক্সাম্পল বাংলাদেশে নেই। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বিএনপিকে নাকানি চুবানি খাইয়ে নাস্তানাবুদ করে ছেড়ে দিত। তো আমি একটা ভিডিও দেখলাম গতকালকে, ফজলুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে একজন ফেসবুকে পোস্ট করেছেন, এই নেন মুক্তিযুদ্ধের ইতিহাস শোনেন। শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনা তথ্য প্রমাণ যুক্তি নানান রেফারেন্স দিয়ে, চিঠি বই পুস্তক দিয়ে প্রমাণ করছেন যে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর, জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাবি থাকা উচিত না, জিয়াউর রহমানের কবর ওই জায়গা থাকা উচিত না, জিয়াউর রহমানের লাশ ওই জায়গা নেই, কে বলেছে কি, এর সাথে অমুক তমুক নানানভাবে প্রমাণ করছে। এবং প্রমাণ করা হচ্ছে যে বিএনপি হচ্ছে রাজাকারদের দল, স্বাধীনতা বিরোধী দল। আপনি চিন্তা করেন যে সংসদে আগের বিরোধী দল বিএনপিকে এভাবে, শুধু বিএনপি না, পুরো জিয়াউর রহমানকে রাজাকার পাকিস্তানের চর হিসেবে প্রমাণ করত শেখ হাসিনা, এবং শেখ হাসিনার বক্তব্য রিফিউট করার মতো কোনো যোগ্যতা বিএনপির কারো ছিল না এবং পারত না। স্বাধীনতার ঘোষক তো দূর কি বাদ, তিনি পাকিস্তানের চর ছিলেন। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এই কথা বলতো হাসিনা, অথচ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার অবিসংবাদিত নেতা। জিয়াউর রহমান ছিলেন শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা কেন। তো দর্শক, এবং জিয়াউর রহমানের বীরত্ব গাথা অনেক ইতিহাস এক্সেপশনাল, সেক্টর কমান্ডার অনেক ছিল থাকলেও জিয়াউর রহমান ছিলেন আলাদা, অসাধারণ ব্যক্তি। সেই জিয়াউর রহমানকে কি করতো, মানে সংসদীয় বিতর্কে বিরোধী দল এভাবে নাস্তানাবুদ হতো। আবার যখন বিএনপি ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগকে এভাবে নাস্তানাবুদ করতো, যদিও আওয়ামী লীগকে এতটা নাকানি চুবানি বিএনপি খাওয়াতে পারেনি, কিন্তু তারপরও বিএনপি আওয়ামী লীগ কখনো জিততে পারেনি। কিন্তু এবার বিরোধী দল জামাত, প্রত্যেকটা মোমেন্টে জামাতের বিজয় নজিরবিহীন। যেমন 71 নিয়ে বিতর্ক হয়েছে, এই বিতর্কে স্বাধীনতার পক্ষে বিপক্ষে নানান কথাবার্তা হয়েছে। আরে ভাই, বিএনপি তো আত্মঘাতী গোল দিয়ে দিয়েছে। যেমন ফজু পাগলা জামাতের বিরুদ্ধে বলেছে টলেছে, সেখানে বিএনপির স্পিকার, বিএনপির সালাউদ্দিন আহমেদ, তারা নিজেরাই জামাতের পক্ষে গোল দিয়ে দিয়েছেন। তারাই বলছেন যে না, জামাতেও মুক্তিযোদ্ধা আছে তাদের। আবার কেউ বলছেন যে জামাতে যারা মুক্তিযোদ্ধা তাদেরকেও বলা হোক যে এখন বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা অমুক। আবার স্পিকার বলছেন যে না, এখানেও মুক্তিযোদ্ধা আছে। সালাউদ্দিন আহমেদ বলছেন যে না, ইতিহাস ঘাটাঘাটি করে পক্ষে বিপক্ষে এরকম বিভাজন করা ঠিক না, এই রাজনীতি আমরা করতে চাই না। এর মানে জামাতের বিরুদ্ধে একমাত্র অভিযোগ 71 স্বাধীনতা বিরোধিতা। এটা করে বিএনপি আত্মঘাতী গোল খেয়েছে। বিএনপির কেউ কেউ চেষ্টা করেছেন কিন্তু কাজ হয়নি। বিএনপি জুলাই বিরোধিতা করেছেন, বিএনপির কমপক্ষে 12 জন এমপি ইনিয়ে বিনিয়ে জুলাই সনদের
বিরুদ্ধে বলেছেন এবং জুলাই সাথে 71 তুলনা করে জুলাইকে ছোট করার চেষ্টা করেছেন, যদিও জুলাই সনদ জুলাই কিংবা 71 এর সাথে তুলনাযোগ্য না, দুইটা আলাদা আলাদা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে আবার সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আজকে সংসদে যে অসংখ্য ঘটনা ঘটে এবং সংসদের এমপিরা যে অনেক কথা বলে, কথার লড়াই হয়, এইগুলো দেখিয়েছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।